নমস্কার, আমি রিপন বিশ্বাস। আপনারা দেখছেন MBAM মিডিয়া। আজকে আমাদের সাথে রয়েছেন শ্রী নিখিল কুমার বিশ্বাস। তিনি আজকের বিষয় নিয়ে আলোচনা করবেন। নমস্কার নিখিল বাবু। নমস্কার ভাই রিপন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি ঘটে গেছে গত 13 তারিখ বুধবার। আমাদের মহান সংসদ ভবন, যেখানে আমাদের রাষ্ট্রের ভাগ্য নির্ণয় হয়, যেখানে আইন প্রণয়ন হয়, এমন একটি জায়গায় অবাঞ্ছিত কিছু লোক ঢুকে পড়েছে। শুধু ঢুকেই পড়েনি, তারা সেখানে ধোঁয়া বম নিয়ে গেছিলেন এবং ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে আমাদের সংসদ ভবনে। সেখানে সমস্ত এমপিরা হুলুস থুলুস করছিল এবং তারা তাদের ধরে ফেললো এবং পরবর্তীকালে তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। তো বিষয়টা হলো, একটা সংসদ ভবন যেখানে এমপিরা রয়েছে, সেখানে একটা অবাঞ্ছিত লোক ঢুকলো কি করে, সেটা একটা বড় প্রশ্ন। আর তার থেকে বড় প্রশ্ন, তারা ঢুকতে গেল কেন? প্রত্যেক মানুষেরই তাদের নিজস্ব কাজ রয়েছে, কর্ম রয়েছে, তারা বিভিন্ন কাজে থাকেন। সেই কাজ বন্ধ করে দিয়ে তারা সংসদ ভবনে কেন ঢুকতে গেলেন? এটা নিখিল বাবুর কাছে জানতে চাই। এই সংসদ ভবনে এরা যারা ঢুকেছিল, তো আমি তো বলছি ঢুকেছিল, অনেকে বলছে হামলা হয়েছে। তো আপনি কি বলবেন, এটা কি কোনো জঙ্গি হামলা? নমস্কার শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা। MBAM কর্তৃপক্ষকে, MBAM মিডিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এরকম একটি বিষয় রাখার জন্য, যেটা খুবই উদ্বেগের বিষয় একদিকে, আরেকদিকে চিন্তার মননেরও বিষয়, যে এরকম কেন ঘটলো। ভাই যেটা প্রশ্ন করেছেন রিপন, এটা জঙ্গি হামলা কিনা একটা মূল প্রশ্ন। তো শুরুতেই মনে হতে পারে যে জঙ্গি হামলা কি না, কিন্তু পরবর্তীতে তাদের আচরণে দেখা যাচ্ছে যে তাদের জঙ্গি হানার মতো বা প্রাণহানি ঘটানোর মতো, ওইখানে উড়িয়ে দেওয়ার মতো বোমা ফেলে বা গুলি চালিয়ে, তেমন কিন্তু তাদের আচরণে দেখা যাচ্ছে না। আবার বাইরে ওই সময় কিছুক্ষণ আগে আরো দুইজন, তারাও কিন্তু ওই রঙিন ধোঁয়া টিউব থেকে সেই ধোঁয়া বের করে তারা কিন্তু স্লোগান দিয়েছে। এই যে সুরক্ষা ব্যবস্থা যে ত্রুটি, একটা ত্রুটি তো অবশ্যই হয়েছে। তাহলে আমাদের সিদ্ধান্তে আমরা আসলাম এই জন্য এইদিকে, যে এটাকে ঠিক জঙ্গি হামলা বলা যায় না, তবে এটা অনভিপ্রেত। এরকম একটা সংসদের সব থেকে সুরক্ষিত জায়গা, যেখানে আমাদের দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়, তুমি নিজে যেটা বললে, আইন তৈরি হয়, দেশ ভালোভাবে চলবে, সেইখানে এইরকম কেউ ঢুকে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। অনেক তো বয়স্ক সাংসদরা রয়েছেন, তো হতে পারে তারা ওইরকম অবস্থার মধ্যে পড়ে গিয়ে তাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে, হার্ট অ্যাটাক, এটা ওটা অনেক কিছু ঘটে যেতে পারে। তারা হয়তো প্রাণহানি ঘটাতে চায়নি, দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে, কিন্তু এরকম ঘটনা ঘটে যেতে পারছে। এইটা অনুপ্রবত, এটা কাম্য নয় একদম। ঘটলো কেন? তো বিষয়টা বোঝা যাচ্ছে যে সুরক্ষা ব্যবস্থায় ত্রুটি ছিল, অবশ্যই ছিল, না হলে তারা ঢুকতে পারতো না। তো এই যে সুরক্ষা ব্যবস্থার ত্রুটি, এর জন্য আপনি কাদের দায়ী করতে চাইছেন, যে কারা দায়ী আপনি বলতে চাইছেন? সুরক্ষা ব্যবস্থার ত্রুটি কয়েকটা জিনিস উঠে আসছে, যেটা খবরের কাগজ থেকে পাচ্ছি আমরা। খবরের কাগজে বলছে যে এটা এরকম কেন, কিভাবে হতে পারে। তো সেখানে দেখা যাচ্ছে যে এটা কয়েকটি জিনিস উঠে আসছে, যে ত্রুটিটা মানে সুরক্ষা ব্যবস্থা যেটা ঘেরাটোপ, যেটা সুরক্ষিত রাখা প্রয়োজন, যাদের দায়িত্ব, এরকম কিছু কিছু কথা তুলে ধরছি, যেটা আমাদের সংবাদ মাধ্যমে থেকে পাওয়া যাচ্ছে। আমাদের বলছি যে একটি পদ রয়েছে জয়েন্ট সেক্রেটারি লেভেলের,
তো জয়েন্ট সেক্রেটারি লেভেলের পদটি ওই সুরক্ষা দায়িত্বে লোকসভার সংসদের সুরক্ষা দায়িত্বের যে একটি পদ, সেটা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি লেভেলের। তো সেই 1 মাস ধরে খালি, যিনি ছিলেন তিনি ট্রান্সফার হয়ে গেছেন। এখন নতুন সংসদ ভবন হয়েছে, 15টার মধ্যে যে একটা সিস্টেম এসে গেছিল বলা চলে, যে কারা কিভাবে করতো, কাদেরকে দায়িত্ব আছে, তারা পুরনো লোক, তারা ওই সচিব পর্যায়ে জয়েন্ট সচিবের পদমর্যাদার কোনো ব্যক্তি যদি সাময়িকভাবে নাও থাকেন, তো তারা ওই ব্যাপারটা সামলে নিতে পারতেন ওই অভ্যাস বা অনুশীলন বসে। কিন্তু এই নতুন ব্যবস্থা হয়েছে, নতুন ব্যবস্থা আরো কি হয়েছে, এখানে যে আগে ছিল যে সচিবালয়ের জন্য আলাদা নিরাপত্তা দায়িত্বে তারা আলাদা যে বিভাগ ছিল নিরাপত্তা দায়িত্ব সামলানোর, তো সেইখানে এখন যেটা হয়েছে, সেইখানে দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে দিল্লি পুলিশ এবং সিআরপিএফ এর হাতে। আচ্ছা, তো সেই যে একটা বিতর্ক চলছে, কার দায়িত্ব কতটুকু, কার অধিকার কতটুকু, ওই ভাগাভাগির ব্যাপার যেটা এসে ওই ভাগের মা গঙ্গা পায় না কথাটা, এরকম একটা ব্যাপার তো শুনেইছি। তো কর্তৃত্বের ব্যাপার সে হচ্ছে, আগে যে সচিবের নিরাপত্তা যে দায়িত্বে যারা রয়েছেন তারা যেমন প্রশিক্ষিত ওই ব্যাপারটা, এবং তাদের একক কর্তৃত্ব ছিল, তার যে নেতা ছিল তার কথা মতো সবাই চলতো, সেইভাবে তারা অভ্যস্ত হয়ে গেছিলেন। কিন্তু এই যে নতুন যে দিল্লি পুলিশ এবং সিআরপিএফ এসেছে, তাদের কর্তৃত্ব আলাদা, তাদের নেতা আলাদা, তাদের কমান্ড আলাদা। এই 3টে কমান্ড যদি একটা চালাতে গিয়ে যে সমস্যাটা হয়, এই সমস্যাটা একটা বিতর্ক জায়গা তৈরি হয়েছিল। তারপরে আরো রয়েছে যে ওই এই যে আরেকটা ব্যাপার ভয়ানক যে জায়গাটা, সেটা হচ্ছে যে লোকসভার যে নিরাপত্তা দায়িত্ব, যে সেটা হচ্ছে ডেপুটি স্পিকারের কাছে থাকে। লোকসভার দায়িত্ব ডেপুটি স্পিকার দেখেন, নিরাপত্তা দায়িত্ব। ডেপুটি স্পিকার যদি কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি মনে হয়, সেটা তিনি স্পিকারকে জানান। স্পিকারকে জানালে সেটা আরো সমাধান হয়ে যায়। কিন্তু এই মোদী জমানার 2019-এর নির্বাচনের পরে ডেপুটি স্পিকার হিসাবে আর কাউকে রাখা হয়নি, একমাত্র স্পিকার। আমাদের এখন স্পিকার যিনি রয়েছেন, তো তিনি একমাত্র সর্বেসর্বা, তার ডেপুটি নেই, তার অধস্তন বলে কিছু নেই। এটার পিছনে একটা কারণ অনেকে তুলে ধরছেন, যে আমাদের প্রথাগতভাবে কনভেনশনালি যে ডেপুটি স্পিকার পদ দেওয়া তো মেন অপোজিশন পার্টির কোন নেতাকে ডেপুটি স্পিকার করে তাকে বসানো, যাতে ভারসাম্য বজায় থাকে। আমাদের যে সংসদীয় গণতন্ত্র, সেটা অপোজিশনের মানে বিরোধীদের একটা বড় ভূমিকা থাকে চালানোর। সেইভাবে এটা কনভেনশন সৃষ্টি হয়েছিল একটা নির্দিষ্ট 10ম লোকসভার পরে থেকে এটা শুরু হয়েছিল, যে ডেপুটি স্পিকার পদটি দেওয়া হবে প্রধান বিরোধী দলের নেতৃত্ব, তাদের থেকে নির্বাচিত হওয়ার সুযোগ তাদের দেওয়া হবে। তারা কাকে নির্বাচিত করবেন সেই অনুযায়ী একটা কনসেনসাস মতো তৈরি হয়ে গেছিল। তো সেইটা কিন্তু 14-19-এর নির্বাচনের জিতে আসার পরে বর্তমান সরকার অর্থাৎ মোদী সরকার জিতে আসার পরে সেইটা কিন্তু তারা রাখেনি। এই জন্য নিরাপত্তা যে দেখভাল করাটা ছিল, সেখানে কিন্তু কে দেখবে সেই ব্যাপারটার মধ্যে চুপ হয়ে যাচ্ছে। আর একটা দায়িত্ব, ওই যে বললাম যেটা বিতর্ক, যে তোমার নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সচিবালয়ের, সেটার সঙ্গে যোগ হয়ে গেছে দিল্লি পুলিশ এবং সিআরপিএফ এর, সেই নিয়ে যে টানা পড়ে। এবং আরেকটা হচ্ছে যে তোমার কতজন 126টা পদ নিরাপত্তার দায়িত্বে, যে সচিবালয়ের নিরাপত্তা নিজস্ব বাহিনী যেটা, তার 126টি পদ খালি। তাহলে বুঝতে পারছো, ওই সচিবালয় সবকিছুর নিরাপত্তা না, সচিবালয়ের নিরাপত্তাটুকু দেখার জন্য সেইখানে নিজস্ব বাহিনী 126টা পদ খালি। তাহলে যে কয়জন থাকা দরকার ওখানে তো খুব বেশি হবে না, 10-5 হাজার তো নিরাপত্তা বাহিনী হবে না ওই সচিবালয় দেখার জন্য। তাহলে সেখানে 126টা পদ যদি খালি হয়, তাহলে দেখা যাচ্ছে যে নিরাপত্তার দিকটা কিন্তু নেগলেক্টেড হয়েছে প্রচুর।
সরকারের দায়িত্ব সরকার এড়াতে পারে না। এটা বোঝা গেল যে নিরাপত্তার ত্রুটি আসলে হচ্ছে পদগুলো খালি রাখা, যেটা আপনি বোঝাতে চাইছেন যে পদগুলো যে দায়িত্ব, কাজের দায়িত্ব যারা ভাগাভাগি করে নেবেন সে ভাগ করার লোকই নেই, মানে দায়িত্ব নেওয়ার লোকই নেই। তো সেজন্য একটা সমস্যা এখানে দেখা দিয়েছে, সুরক্ষার ত্রুটি। কিন্তু আমি এখানে আরেক খালিটা যে পদ খালি রয়েছে এমনটা খালি নয়, যেমন একটা বাহিনীর জায়গায় আরো দুটো বাহিনী এসে গেছে, তারা কিন্তু স্বতন্ত্র বাহিনী, দিল্লি পুলিশ এবং সিআরপিএফ। তো তার কর্তৃত্বের ব্যাপারে সমস্যা দেখা দিয়েছে। আর দ্বিতীয় আরেকটা সব থেকে বড় যেটা, ডেপুটি স্পিকার যার হাতে এইটা স্পেসিফিক ভাবে তার দায়িত্বটা, তা তিনি দেখতেন নিরাপত্তার দিকটা। তো যেহেতু সেই ডেপুটি স্পিকার নেই, সেইখানে কিন্তু আরো বড় ঘাটতি হয়ে গেছে। আর কেন নেই সেটা তো যারা যোদ্ধা মহল বা রাজনীতি সম্বন্ধে যাদের ধারণা আছে তারা এইটা বলছে যে মোদী সরকারের যে বিরোধীদের সম্মান না দেওয়া, বিরোধীদের মানে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার সেইটা মেনে না চলার, মানে সবকিছু এক নির্দেশে চলবে, একজন নির্দেশে চলবে, এই মনোভাবের ফলে ডেপুটি স্পিকার বসানো হয়নি। যেহেতু বসাতে গেলে বিরোধী পক্ষের থেকে বসাতে হতো, আর বিরোধী পক্ষ এখন মেইন হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেস মুক্ত ভারত করতে চাইছেন বর্তমান সরকার। তো তাদের যদি বসাতে হয় সেই জন্য সেই প্রথাটাই তারা তুলে দিয়েছেন, কোন পদেই আর থাকছেন ডেপুটি স্পিকার। সেই একটা বড়। কিন্তু এটা এর ভিতরে আমি আরেকটা ঘটনার উল্লেখ করি। বিষয়টা যে 5 জন গ্রেপ্তার হয়েছে আর কয়েকজন গ্রেপ্তার হয়নি, এই যে গ্রেপ্তার না হওয়ার ভিতরে একজন রয়েছে যিনি এই যে প্রথম যে ঘটনাটা ঘটলো, ওরা ভিতরে ঢুকলো, তার ভিডিও করেছিল এবং ভিডিও করে প্রথম সেই ভিডিওটা পাঠায় নীলাক্ষ আইচকে, মানে ওখানকার, নীলাক্ষ আইচ, তাকে প্রথম পাঠানো হয়। তার মানে ওখানকার যে ঘটনা, সেই ঘটনা ভিডিও করে প্রথম কোথায় পাঠানো হলো নীলাক্ষ আইচকে। সে কোথায় থাকে? সে থাকে কলকাতায়। এবার নীলাক্ষ আইচ হচ্ছে একজন এনজিও কর্মী। সে এনজিও কর্মী কোথায় কাজ করে? যারা কাজ করে হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম ইত্যাদি যে প্রত্যন্ত এলাকা, সেখানকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য তারা কাজ করে। এদিকে আরেকটা জিনিস লক্ষণীয়, যে যারা যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো এনজিওর সঙ্গে তারা যুক্ত এবং সাধারণ লোকের উন্নয়নের জন্য তারা কাজ করে। তার মানে আপনি ঠিকই বলেছেন যে সংসদে যারা ঢুকেছে এরা জঙ্গি নয়। তাহলে এই যে এনজিও কর্মীগুলো, এরা সংসদে ঢুকে এরা আদৌ চাইছে কি? কেন তারা সংসদে ঢুকলো? অন্যান্য জায়গা তো রয়েছে। প্রথমে আমি একটু পরিচয় দিয়ে দিই। এরা বলছে যে এরা 6 জন। 6 জনের একজন হচ্ছে সাগর শর্মা, 32 বছর মতো বয়স এবং বাড়ি লখনৌতে। তারপরে রয়েছে ডি মনোরঞ্জন, হচ্ছে মহীশূরে যে সাংসদের সুপারিশ পেয়েছিল, রেকমেন্ডেশন, প্রতাপ সিমহা, সেই কনস্টিটিউয়েন্সির ডি মনোরঞ্জন। আর ডি মনোরঞ্জনের বাবার সঙ্গে ওই বিধায়কের সাংসদের ভালো সম্পর্ক রয়েছে এবং প্রতিপত্তিশালীও বলা হয়েছে ডি মনোরঞ্জনের বাবা। তো উনি হচ্ছেন বয়স 35 বছর মতো বয়স, মানে কম্পিউটার টেকনোলজি ইঞ্জিনিয়ার। এবং নীলাম আজাদ একজন, তিনি হরিয়ানার জিন্দের মহিলা। ওনার মানে এত বেশি যে ডিগ্রি, আমি একটু পড়ে শোনাচ্ছি বেশ কয়েকটি: MA, BEd, MEd, আমি মানে বলতে গিয়ে হাওড়ে যাচ্ছি, CTET, MPhil এবং নেট ক্লিয়ার করেছেন নীলাম আজাদ। একজন হচ্ছেন অমল সিন্ধে। যারা কেউ ভিতরে দুজন ছিলেন সাগর আর ডি মনোরঞ্জন,
আর বাইরে ছিলেন নীলম আজাদ এবং অমল সিন্ধে, বয়স 25 বছর মতো, মহারাষ্ট্র লাটুরে বাড়ি। আর একজন হচ্ছে বিক্রম ওরফে বিকি শর্মা। বিকি শর্মা 40 বছর মতো বয়স, বাড়ি হরিয়ানার গুরুগ্রাম। তো এই বিকি শর্মার বাড়িতে এই 5 জন ছিলেন ঘটনার আগের দিনকে। আর হচ্ছে ললিত ঝা, তার বয়স 38 বছর মতো, তার বাড়ি বিহারে। যেটা তুই বলছো যে কলকাতা যোগ রয়েছে, কলকাতা তার বাসা রয়েছে, বাসা ভাড়া নেওয়া বড় বাজার অঞ্চলে, তিনি ওখানে প্রাইভেট টিউশন পড়তেন। এটা আমাদের সংবাদদাতারা দিচ্ছেন। তো তারা এই গ্রেপ্তার কিন্তু সবাই হয়ে গেছে। 5 জনের গ্রেপ্তার হওয়ার সঙ্গে যে মেন যে মাস্টার মাইন্ড বলা হচ্ছে ললিত ঝাকে, যার কথা তুমি বলছো বাংলা কানেকশন, যে ওই আমাদের আইচ, যে নীলাক্ষ আইচ, তার সঙ্গে যোগাযোগ বলছো, তাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, সে সবকিছু করেছে। তো তারা এই যে স্লোগানটা দিচ্ছে ভারত মাতা কি জয়, তারপরে জয় ভীম স্লোগান তারা দিয়েছে, আরো দিয়েছে বন্দে মাতরম, শোনা যাচ্ছে। আর বড় কথা যেটা বলেছে, তানাশাহি নেই চলেগি। তারা মিডিয়ার সামনে যেমন এটা ভিডিও হয়েছে, তো ভিডিওটা করেছে বলা হচ্ছে ললিত ঝা, যে মাস্টার মাইন্ড বলছে, ললিত ঝা ভিডিও করে সেটাকে ওই নীলাক্ষ আইচকে দিয়ে দিল, বলা হচ্ছে যেটা যে ভাইরাল করার জন্য তাকে দিয়ে দিল, সে ভাইরাল করিয়েছে এটা। কিন্তু তারা যে স্লোগানটা দিচ্ছে, স্লোগানটা কোনো জঙ্গি স্লোগান এখানে নেই। ভারত মাতা কি জয় তারা বলছেন, আমাদের মেন যে রাজনৈতিক দল বা আরএসএস যে তাদের আদর্শগত জায়গা, তারা ভারত মাতা কি জয় তারা বলেন। তো ভারত মাতা কি জয় বলে দেশমাতৃকার সন্তান একবারে দেশপ্রেমের পরাকাষ্ঠা হয়ে যায় ভারত মাতা কি জয় বললে। তো ভারত মাতা কি জয় বলছেন, তারা জয় ভীমও বলছেন, ডক্টর বি আর আম্বেদকরের তারা হচ্ছেন। আবার শোনা যাচ্ছে যে তারা বন্দে মাতরমও বলেছেন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীত। তারপরে তানাশাহি নেই চলেগি। এবং তারা পরবর্তী যে বক্তব্য দিচ্ছেন যে আমাদের দেশে যে বেরোজগারি হয়েছে, আমাদের চাকরি বাকরি নেই, মূল্যবৃদ্ধি, মণিপুরে যে ঘটনা ঘটেছে, তারপরে মোদী সরকার যে আস্তে আস্তে বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, ইলেকশন কমিশন ইত্যাদি, তাদের যে কবজা করে ফেলছে, এই কবজা করে ফেলছে, এবং তাদের মনে হচ্ছে মোদী গভর্নমেন্টকে একনায়কতান্ত্রিক মনোভাব বলে তাদের মনে হচ্ছে। এটা তারা বলছেন, এইটা আমরা সহ্য করতে পারিনি। আমরা বিভিন্ন আমরা চেষ্টা করেছি এর প্রতিবাদ করার, কিন্তু প্রতিবাদ করতে গেলে আমাদের পুলিশের লাঠি মারছে, আমাদের লাঠি ভেঙে দিচ্ছে, আমাদের করতে দেওয়া হচ্ছে না। এই জন্য আমাদের কাছে আর কোনো এই রাস্তা খোলা ছিল না। আমরা সংসদে এই জন্য আমরা এইটা চেষ্টা করেছি, সংসদে ঢুকে যাতে এই আমাদের আওয়াজটা সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এই মাধ্যমে, যে সংসদে একটা হয়েছে কিছু একটা, যাতে সারা দেশ এবং বিশ্বের বুকে এই বার্তাটা ছড়ায়, আমাদের অসহায়তার কথা, আমাদের বেরোজগারির কথা, আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, দেশের ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়ার কথা। এটাই আমাদের উদ্দেশ্য ছিল আমাদের। এবং পুলিশ, দিল্লি পুলিশ, তারাও কিন্তু এখনো পর্যন্ত বলে চলেছে যে আমরা যে পর্যন্ত এই পর্যন্ত যতটা আমরা ইনভেস্টিগেট করেছি, তাদের কোনো টেরোরিস্ট যে মূলক যে কাজকর্ম প্রমাণ আমরা কোথাও পাইনি। টেরোরিস্ট কোনো সংগঠনের সঙ্গে যে তারা জড়িত, কোনো সংগঠনের সঙ্গে তারা জড়িত, বা এই তাদের কোনো রেকর্ড আছে, ইতিহাস আছে, এরকম কিন্তু আমরা এখনো পাইনি। কিন্তু তাদের কার্যকলাপ আমরা দেখছি, তারা জঙ্গি কার্যকলাপ তাদের নয়। এবং যেটা বলছো যে আমাদের ভগৎ সিং যে আমাদের মহান যে দেশমাতৃকার সন্তান, যে বয়সে যে ফাঁসি কাটে যে ঝুলেছেন দেশের ওই নবীন বয়সে দেশ উদ্ধার করার জন্য, তার ফ্যান ক্লাবের এরা সদস্য। এবং এদের দেখা গেছে বেশ কয়েকজনকে, যে দিল্লিতে যখন কৃষক আন্দোলন হয়, সেই কৃষক আন্দোলনে এরা ছিলেন। এবং যেখানে আমাদের মহিলা যে কুস্তিগির, আমাদের সন্তান, আমাদের বেটিরা, প্রধানমন্ত্রীর ভাষায় যে বেটি বাঁচাও বেটি পড়াও, সেই বেটিরা যখন তারা নিপীড়নের শিকার হয়েছিলেন, যৌন নির্যাতন শিকার হয়ে তারা রাস্তায় নেমেছিলেন দিল্লিতে, তারা ধর্নায় বসছিলেন যন্ত্র মন্ত্রে, তারাও সেখানে উপস্থিত ছিলেন। তার মানে তারা যে এই এনজিওর কথা যেটা বলা হচ্ছে, তারা এনজিওটা কিন্তু লাভজনক কিছু নয়। এনজিও যে সাধারণ যে প্রান্তিক মানুষ,
তাদের অধিকার রক্ষার জন্য তারা চেষ্টা করে চলেছেন। তারা আমরা এখানে একটা জিনিস বোঝা যায়, নীলমের কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল মিডিয়াতে। সে বলতে চাইছে যে আমরা কোনো কিছুর জন্য আমরা প্রোটেস্ট করতে পারছি না, আমাদের কোনো অধিকার নেই, আমাদের কথা কেউ শুনে না, এই জন্য আমরা সংসদে ঢুকেছি। তার কথাই একটুখানি বোঝা যায়। আসলে ব্যাপারটাও তো ঠিক সেরকমই। এই যে ঘটনাটা ঘটলো, এই সংসদে দুটো ছেলে ঢুকে পড়লো, এখানে একটা জিনিস কিন্তু লক্ষণীয়, যে মিডিয়া কি বলছে। মিডিয়া শুধুমাত্র এই কথাই বলছে যে সুরক্ষায় চুক হয়েছে, সুরক্ষায় ত্রুটি দেখা দিয়েছে, এজন্য এরা ঢুকেছে, এরা হতে পারে কোনো আতঙ্কবাদী, এরা এ হতে পারে, ও হতে পারে, এই সমস্ত কথা তারাই বলছে। কিন্তু তারা এটা বলছে না যেটা চাইছে কি। এরা প্রোটেস্ট করতে পারছে না। আরেকটা কথা হচ্ছে মিডিয়াতে এই সমস্তই দেখাচ্ছে, কিন্তু মিডিয়াতে এটা বলছে না যে তারা কেন ঢুকলো, তারা কি চাইছে। আজকে সোশ্যাল মিডিয়াতে এক তো মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে, আরেকটা রয়েছে দালাল মিডিয়া, আরেকটা হচ্ছে গদি মিডিয়া। দালাল মিডিয়া বলতে যাচ্ছে যে এটা বিজেপির দোষ, আবার যে গদি মিডিয়া তারা বলছে না অমুকের দোষ, এই পার্টির দোষ ওই পার্টির দোষ দেখাচ্ছে। কিন্তু আসলে যে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সাধারণ মানুষের আওয়াজটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটাই বলছে না। তো ঠিকই বলেছে, একেবারে ঠিক বলেছো যে হ্যাঁ, নিরাপত্তার যে ত্রুটি হয়েছে এটা তো অস্বীকার করা যাবে না, এটা স্বীকার করতেই হবে। কিন্তু তারা ঢুকে তারা কি বলছেন তারা তো ভালো করেই জানে যে আমি এমন একটি জায়গায় ঢুকছি, আমি যতই ভালো আমার দেশের প্রতি আমার ভগৎ সিং এর মতো আমার আত্মত্যাগ করতে যাচ্ছি, ভগৎ সিং এরকম করেছে যে বোমা ফাটিয়েছিল সেটা যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এরকম উপাদান দিয়ে তৈরি হয়েছিল, যে এইটা ব্রিটিশ সরকারের কানে এই বার্তাটা পৌঁছে দাও, প্রোটেস্ট, আমার প্রতিবাদ সারা বিশ্বের কাছে পৌঁছে দাও। এদেরও সেই ইচ্ছেটা তাই, এরা ভালো করেই জানে যে আমার ভবিষ্যৎ অন্ধকার, এই যে আমি এটা করছি এরপরে আমি হয়তো আর মুক্ত আলো বাতাস আমি হয়তো আর ভোগ করতে পারবো না, জীবনের হয়তো বেঁচে থাকতে হয়তো পারবো, কিন্তু হয়তো গরাদের অন্তরালে থাকতে হবে, বা আমার যে সুনাম যদি কিছু অর্জন করে থাকি, শিক্ষা দীক্ষা, আমার ভালো ব্যবহার, মানুষের প্রতি আমার ভাব ভালোবাসা, সব আমি হারাবো, সব গৌরব আমি হারাবো, বদনামের ভাগী হব। তৎসত্ত্বেও তারা করলেন, এইটা তুলে ধরার প্রয়োজন ছিল অন্তত একটি অংশের। একটি অংশ তো তারা বদনাম করার চেষ্টা করবে। আমরা আজকে ভগৎ সিংকে মনে রাখছি, নেতাজি সুভাষচন্দ্রকে মনে করছি, তাদের সম্মানের আসনে বসাচ্ছি। কেন বসাচ্ছি? আমাদের চোখে তারা সম্মানের, কিন্তু ব্রিটিশদের সামনে তো তারা টেররিস্ট ছিল, ব্রিটিশ তাদের তো টেররিস্ট বলেছে, কিন্তু আমাদের দেশের জন্য তারা করেছেন আমরা বলছি আজকে। তাহলে আজকে যদি দেশের অবস্থার বিরুদ্ধে তারা কথা বলেন, বেরোজগারি সম্বন্ধে কথা বলেন, মূল্যবৃদ্ধি, যে নিপীড়ন চলছে, নারীদের উপরে নিপীড়ন চলছে, দলিতদের উপরে যে নিপীড়ন চলছে, সংখ্যার উপরে যে নিপীড়ন চলছে, তানাশাহি চলছে, এক না স্বেচ্ছাচার চলছে, তার বিরুদ্ধে যদি কথা বলে থাকেন, তারা বলেছেন যেটা প্রমাণ, সেই কথাগুলো উঠে আসছিল যে তার জন্য যে সেই দিকটা নজর দিক সরকার। তারা যে নিজেদের ভবিষ্যতের ঝুঁকি নিয়ে যেটা তারা করেছেন, তারা টেররিস্ট তারা করেননি, এটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, যদিও আমাদের চোখে এটা অপরাধ, তারা যেটা করেছে অপরাধ করেছেন, কিন্তু তারা টেররিস্ট নন। দেশকে আমাদের কোন সাংসদকে মারার জন্য, কাউকে মারার জন্য তারা এটা করেননি। তাহলে যে জন্য করছেন সেই দিকটাও আলোচনায় তুলে আনা উচিত ছিল, সেই দিকটা যাতে সমাধান করা যায়, সেদিক থেকে সরে এসে, যেটা যদি খারাপ হয় অবশ্যই খারাপ, সেটা সরে এসে ব্যবস্থাটা উচিত ছিল। তার জন্যই আমরা রয়েছি, সাধারণ লোককে আসল ঘটনার গভীরে আমরা নিয়ে যেতে চাই। আমরা উপরে উপরে তাদের বিরোধিতা করলাম বা কারো প্রশংসা করলাম তাই শুধু নয়, আমরা চাইছি আসল জিনিসটা বেরিয়ে আসুক, যেটা মেইন স্ট্রিম মিডিয়া হোক বা দালাল মিডিয়া এবং গদি মিডিয়া উভয়ই হোক, এরা কেউ কথা বলছে না, একে অপরের দোষ দিচ্ছে। কেউ বিজেপির দোষ দিচ্ছে, কেউ কংগ্রেসের দোষ দিচ্ছে, কেউ তৃণমূলের সূত্র ধরে নিয়ে আসছে।
কিন্তু বিষয়টা তো তা নয়, বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষের বর্তমানে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো নিয়ে কোনো মিডিয়া আওয়াজ তুলছে না। সেই আওয়াজটা আমরা একটু তুলে দেখি লোকে শুনতে চায় কিনা। তো আসলে আমরা আরেকটু এগিয়ে যাই আমাদের অনুষ্ঠানটা নিয়ে। এই যে সংসদ ভবনে ঢুকে পড়া অবাঞ্ছিত লোক বা হামলা বলা চলে, এটাকে আমরা হামলা বলছি না, আমরা অবৈধ অনুপ্রবেশ বলতে পারি, কিন্তু আমরা এটা হামলা কখনোই বলতে পারি না, কারণ তারা হামলা করেনি। এটা প্রতিবাদ হিসেবেই উঠে আসছে বোধহয়, প্রতিবাদ তারা করেছেন। এটা বেআইনি তো অবশ্যই, আইন এটা তো স্বীকার করবে না, করেন। এটাকে আমরা অবৈধ অনুপ্রবেশ বলতে পারি, কারণ ওখানে কারো প্রবেশ করা বৈধ নয়, সেটা অবৈধভাবে ঢুকতে পারে। প্রবেশ করার মধ্যে দর্শক আসনে, ওখানে দর্শক আসনে, কিন্তু যেখানে সংসদরা তারা স্পিকারের সামনে যে বক্তব্যগুলো রাখছে, যে ডেস্কে বসছে, সেখানে যাওয়ার কোনো অনুমতি থাকে না। তো সেখানে যখন অবাঞ্ছিত ভাবে ঢুকে পড়েছে, তারা অবৈধ অনুপ্রবেশ করেছে ওখানে। তো আগে যে ঘটনাগুলো কিছু কিছু ঘটেছে, যেখানে আতঙ্কবাদী সংগঠনের সংশ্লিষ্টতা ছিল, তো আমরা এখন জেনে নিতে চাই যে এরকম ঘটনা পূর্বে কবে কবে হয়েছে, যদি একটু পরিসংখ্যানটা দেন। হ্যাঁ, এরকম ঘটনা আরো কয়েকটি ঘটেছে, সেটা আমি বলে দিচ্ছি, যেটা আমার কাছে তথ্য রয়েছে। এরকম আমি আগেই বলেছি যে 2001 সালে 13ই ডিসেম্বর আমাদের দেশের পক্ষে একটি খুব ভয়ঙ্কর দুর্দিন এসেছিল। ওই দিনকেই বেলা প্রায় 11:40 হঠাৎ করে একটি গাড়ি আসছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর স্টিকার লাগানো, ওই কাছে সামনে উইন্ডস্ক্রিন লাগানো থাকে, তাইতে দেখে মোটামুটি বুঝে নেওয়া যায়, আমাদের যারা দায়িত্বে রয়েছেন, সিকিউরিটির দায়িত্বে, তারা দেখে বুঝতে পারেন যে এটা অমুকের বা অমুক অনুমতি প্রাপ্ত ইত্যাদি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর স্টিকার রয়েছে, একটি গাড়ি ঢুকছে সংসদ চত্বরে গেটে। তো এটা ঠিক ওই 13 তারিখে, 13ই ডিসেম্বর 2001 সালে। তো নিরাপত্তা রক্ষীদের একটু সন্দেহ লাগে, তখন কিছু প্রশ্ন তাদের জিজ্ঞেস করতেই ওরা কিন্তু গুলি চালাতে শুরু করে। তখন সেই গুলির লড়াইয়ে আমাদের নিরাপত্তার যারা দায়িত্বে ছিলেন ওই গেটের আশেপাশে, তারা পজিশন নিতে নিতে গুলির লড়াইয়ে 9 জন আমাদের শহীদ হয়ে যান। আমাদের দেশের মায়ের সন্তান, তারা 9 জন শহীদ হয়ে যান। তারা 5 জন জঙ্গি। তারা বলছেন যে জয়সি মোহাম্মদ এবং লস্করি তৈবা, এদের পাকিস্তানের মদতপুষ্ট বলা হচ্ছে যে দুটো জঙ্গি সংগঠন, তার সদস্য এরা 5 জন, এরা ছিলেন, হামলা চালিয়েছেন। এবারে কি হলো যে ওই সময় একটা ঘটনা উঠে আসছে আজকে, যে তখন বিরোধী দলনেত্রী ছিলেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী ওই ঘটনার পরে তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে জিজ্ঞেস করেন, আপনি ভালো আছেন তো? যে ওরা কিন্তু সংসদে ঢুকতে পারেনি, ওই 5 জন যে জঙ্গি, ওরা সংসদে ঢুকতে পারেনি। ওই গেটের আশেপাশে আমাদের নিরাপত্তা রক্ষীরা, যদিও নিজেদের জীবন গেছে 9 জন, কিন্তু ওদের ওখানে আটকে দিতে পেরেছেন। তো তখন আমাদের যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, তো উনি এই খবরটা দিলেন যে লস্করি তৈবা বা জয়সি মোহাম্মদের এরা হামলা করেছে, এবং এটা একটা হয়েছিল। কিন্তু সেই সময় ইয়েটা দেখো, সম্পর্কটা দেখো, বিরোধী দলনেত্রী তখন খোঁজ খবর নিচ্ছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা জানিয়ে দিচ্ছে যে এই ঘটনা আমাদের আপাতত আমাদের কাছে খবর রয়েছে। সম্পর্কটা এখন কোথায় গিয়ে তলানিতে এসেছে, সেটা আরো বোঝা যাবে একটু করে।
তো আমি আরেকটা ঘটনা বলি যে আমাদের স্বাধীন হওয়ার আগে দেশ, যে আমাদের ভগৎ সিং বটুকেশ্বর দত্ত, তারা 1929 সালের 8ই এপ্রিল তারা এরকম সংসদ ভবন, তখন পুরনো সংসদ ভবন ছিল যেটাকে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হতো, সেই যেটাকে এখন ছেড়ে আসা হয়েছে নতুন ভবনে, সেই পুরনো ভবনে তারা কিন্তু ওই বোমা নিয়ে তারা পাঠিয়েছিলেন বোমা। এই বোমার মধ্যে কিন্তু ক্ষতিকর কোনো পদার্থ ব্যবহার হয়নি এবং তাতে মানুষ মারা যাক এইটা কিন্তু তারা চাননি। তারা চেয়েছিলেন ওই মানুষের বিবেক জাগ্রত করার জন্য, ব্রিটিশদের মূলত বিবেক জাগ্রত করার জন্য, এটা বার্তাটা সারা বিশ্বে দেওয়ার জন্য যে ভারতীয়দের সঙ্গে যা করছে ব্রিটিশরা, তাদের আমাদের দেশে এসে আমাদের পদানত করে সেটা অমানবিক কাজ করছে, সেটা জগৎ সংসারকে জানানোর জন্য, সেই জন্য তারা মানুষ মারার জন্য চেষ্টা করেনি। আরেকটা হচ্ছে তোমার 2014 সালের লোকসভা নির্বাচনের আগে আরেকটা খবর যেটা পাওয়া যাচ্ছে, সেটা তেলেঙ্গানা রাজ্য গঠনের বিল পাশের সময় ওই বাধা এসেছিল, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য করার। একদিকে তারা তেলেঙ্গানার ওই দিকটা মানুষ, তারা তেলেঙ্গানা রাষ্ট্র অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে, আর যারা অন্ধ্রপ্রদেশের সমর্থক তারা বিরোধিতা করছিল স্বাভাবিকভাবে। তো সেই সময় যে কংগ্রেস একজন এমএলএ, মাইন্ড ইট, কংগ্রেস এমএলএ রাজাগোপাল বলে, রাজাগোপাল তার নাম, তিনি তেলেঙ্গানার ভাগের বিরোধী। সেই কংগ্রেস এমএলএ তিনি সংসদ ভবনে গোলমরিচ স্প্রে বলে একটা খুব তীব্র ঝাঁঝালো গোলমরিচ, সেই ওই ক্যানের মতো, ওই ক্যান, সেইটা কিন্তু স্প্রে তিনি করেছিলেন সেই সময়, রাসায়নিক স্প্রে, সেই লোকসভার মধ্যে। এবং একজন কংগ্রেস এমএলএ, তেলেঙ্গানা ভাগের বিরোধী তিনি ছিলেন, সেটা জানানোর জন্য, বিরোধিতা জানানোর জন্য। আরেকটা হয়েছিল উত্তরপ্রদেশ ভেঙে যখন উত্তরাঞ্চল তৈরি হয়, উত্তরাঞ্চল, তখন উত্তরাঞ্চল তৈরির সময় এক ব্যক্তি সেই দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন ওই লোকসভার মধ্যে। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে এখনকার যে হাইট, এখন ওই দর্শক আসনের যে হাইট, সেটা তখন পুরনো ভবনে, সেটা পুরনো ভবন ছিল তখন সংসদ ভবন, সেটা হাইট কিন্তু তখন বেশি ছিল। তো তার মানে তখন যখন লাফিয়ে পড়েছে, তারপর লাফিয়ে পড়ে আর তিনি আর তার বাকি আর কিছু করতে পারেনি, তখন হয়তো পায়ে লেগে ওইখানেই হয়তো। তো এরকম কয়েকটি ঘটনা রয়েছে যে সংসদে আগে এরকম ঘটেছে। তো এটা নতুন নয়, কিন্তু তার পরিপ্রেক্ষিতটা আমাদের জঙ্গি হামলা যেটা হলো 5 জনের, আমাদের যেটা সংসদ চত্বরে তারা গেটে করেছেন, ভিতরে ঢুকতে পারেননি। আর ভিতরে যে কটা হয়েছে আমরা যেটা পেলাম, সেটা একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য, তাদের জঙ্গি কিন্তু বলা যাবে না। যাই হোক, তাহলে বোঝা গেল যে এরা জনগণের অ্যাট্রাকশন নেওয়ার জন্য কাজটা করেছে, এবং জনগণ যেন বুঝতে পারে যে তারা কি জন্যে ওখানে গেল এবং তাদের বক্তব্যটা কি। ওরা চেয়েছিল যেন মিডিয়া সে কথা লোককে বলে যে এরা ঢুকেছিল আসলে বর্তমানে যে স্বৈরতন্ত্র সরকার চলছে, যেভাবে অন্ধ মিডিয়া চলছে, ভক্ত মিডিয়া চলছে, দালাল মিডিয়া চলছে, এই সমস্তের বিরুদ্ধে, এবং কোথাও প্রোটেস্ট করতে গেলে সে প্রোটেস্টের উপরে অমানবিক হামলা চালানো হয়, অমানবিক নির্যাতন চালানো হয়। বর্তমানে আদিবাসী, দলিত, মহিলা কেউ সুরক্ষিত নয়, সবার উপরে হামলা হচ্ছে। বলছে রামরাজ্য তৈরি করবে, জানি না কেমন রামরাজ্য, কেমন, আমরা তো দেখিনি রামরাজ্য। কিন্তু রামরাজ্য যদি এরকম হয় তাহলে আমরা রামরাজ্য চাই না, আমরা রাবণ রাজ্য চাই। বিষয়টা হচ্ছে তারা এটাই জানাতে চাইছিল বোধহয়, তাই তারা সংসদে ঢুকেছিল। যাক, আমাদের আলোচনা, আমাদের সংসদে এই ঘটনা ঘটার পরে যে প্রতিক্রিয়া হচ্ছে যে বিভিন্ন সদস্যদের মধ্যে, তো এটা একটা নিরাপত্তার যে বিচ্যুতি ঘটেছে, নিরাপত্তার যে ব্রিচ হয়েছে, মানে নিরাপত্তার যে বিচ্যুতি, ত্রুটি, সেটা একটা বড় ব্যাপার। যে কিছু কিছু হয়ে যেতে পারতো, হয়তো ওরা আমাদের ঢুকেছিলেন, তারা বার্তা দেওয়ার জন্য ঢুকেছিলেন, যেভাবে ঢুকতে পেরেছে, যে এত বড় একটা নিরাপত্তা, সবথেকে নিরাপত্তার জায়গা হচ্ছে আমাদের সংসদ চত্বর, সংসদ ভবন, সেখানে যদি সত্যিকারের জঙ্গি ঢুকে পড়ে, তাহলে
ঝুঁকে পড়তো তাহলে কি হতো? সেই নিরাপত্তার যে ত্রুটি বৃত্তি হলো, এর জন্য কারা দায়ী, এইটার জন্য আমাদের বিরোধী পক্ষ তারা চাইছিলেন এটা নিয়ে আলোচনা হোক, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহ তিনি সম্বন্ধে বিবৃতি দিন যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কি করা যায়, সরকারের মনোভাবটা জানার জন্য, এবং সংসদে আলোচনার ভিত্তিতে আমরা সমস্যা সমাধান করব। কিন্তু বিরোধী পক্ষর এই ইয়েটাকে সরকার পক্ষ একেবারে আমলি দিচ্ছেন। এই পরের দিনকে যখন এইরকম দাবি দেওয়া করা হচ্ছে যে আমরা বিবৃতি চাই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমরা আলোচনা চাই সংসদে, আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু সংসদ ইয়েতে উপস্থিত ওই চত্বরে, অথচ তারা লোকসভায় আসেননি, রাজ্যসভায় আসেননি। এটা কিন্তু লোকসভায় রাজ্যসভায় দুই জায়গায় এরকম চাওয়া হচ্ছে, ডিমান্ড করা হচ্ছে। ডিমান্ড করতে গিয়ে যখন আমাদের স্পিকার এবং রাজ্যসভার যে পরিচালক ধনকর সাহেব, উপরাষ্ট্রপতি, চেয়ারম্যান, তারা একেবারেই আমল দিচ্ছেন না। তো আমল না দেওয়ার ফলে তাদের যে এই বিক্ষোভটা আরো বাড়ছে, সেটা বিক্ষোভটা সহ্য করতে পারছেন না সরকার পক্ষ একেবারে না পেরে 15 জন সাংসদকে সাসপেন্ড করে দিয়েছে, এবং পুরো শীতকালীন অধিবেশনের জন্য। তারা একটা নিরাপত্তার যে বিচ্যুতি হয়েছে সেটা নিয়ে বিবৃতি দাবি করছে, আলোচনা দাবি করছে, সেটা সর্বপক্ষে মেনে নেওয়া উচিত ছিল। সেটা মেনে তো নিলেনই না, উপরন্তু 15 জন সাংসদকে তারা সাসপেন্ড করে দিলেন পুরো শীতকালীন অধিবেশনের জন্য। এবং এমনটি ঘটেছে 15 জন সাংসদের মধ্যে, এটা প্রতিহিংসা পরায়ণের দিকে যাচ্ছে, এটা বলতে বাধ্য করছেন বোধহয় সরকার পক্ষ। কারণ এই 15 জনের মধ্যে দেখা গেল একজন সাংসদ উপস্থিতই হননি লোকসভায়, তিনি আসেননি, তিনি ডিএমকে সাংসদ, তিনি চেন্নাইতে বসে রয়েছেন, অথচ তার নামও সাসপেনশন হয়ে গেল। এটা কত বড় যেন ছক্কসা রয়েছে যে অমুক দলের অমুক জনকে আমরা সাসপেন্ড করে দেবো। সাসপেনশন করাটা যেন এখন একটা নতুন স্ট্র্যাটেজি হয়ে গেছে। তো আরো ভয়ঙ্কর কথা দেখো, যখন সংসদে বিবৃতি দাবি করা, আমাদের সংসদটা আমাদের নির্বাচিত করে আমরা সংসদে পাঠাচ্ছি কেন? দেশের ভালো মন্দ ঠিক করার জন্য। বিরোধীরা তারাও তো নির্বাচিত সদস্য, জনগণের রিপ্রেজেন্ট করছেন, তারা দাবি করছেন, তাদের সেই দাবিটা না মেনে তারা স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না, কোনো বিবৃতি দিলেন না, প্রধানমন্ত্রী আসছে কোনো বিবৃতি দিচ্ছেন না। উপরন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া টুডে কনক্লেভ, ইন্ডিয়া টুডে গ্রুপের সঙ্গে তিনি ইন্টারভিউ দিচ্ছেন। এই ব্যাপারে ইন্টারভিউতে তিনি কি বলছেন? ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলছেন যে আমি এই ত্রুটি বিচ্যুতি হয়েছে নিরাপত্তার, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু বিরোধীরা বিষয়টিকে রাজনীতি করছে। এই বিবৃতি দিচ্ছেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর সাক্ষাৎকারে, অথচ সংসদে কিছু বলছেন না। তিনি সংসদে কিছু না বলে 15 জন সাংসদকে তারা সাসপেন্ড করে দিলেন। তাহলে সাসপেনশন করে এটা কি তারা চাইছেন যে কোনো বিরোধী স্বর আর না থাক, সংসদে কোনো বিরোধ করবে না, বাইরে কোনো বিরোধ হবে না, আমরা এটা করে যাব? তো তুমি যে শেষ করে দিতে যাও, আর একটা বলে আমি শেষ করবো। এই যে তারা যেটা চাইছেন যে যে কোনো একটা কারণ দেখিয়ে একটা অছিলা তৈরি করে বিরোধীদের সাসপেন্ড করে দাও। তো আজকে যে প্রতাপ সিংহা যিনি সাংসদ, যার রেকমেন্ডেশনে এই সাগর এবং মনোরঞ্জনকে পাস দেওয়া হয়েছিল, তো এটা নিরাপত্তার জন্য ভয়ঙ্কর একটা নিরাপত্তার জন্য ত্রুটি। অনেকে প্রশ্ন তুলছেন, অনেক এমপিরা, অনেক বুদ্ধাজন, যে আমাদের মহামৈত্র তারকেও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে, সংসদ খারিজ করে দেওয়া হয়েছে। তাহলে এই যে প্রতাপ সিংহা, ইনি নাম পরিবর্তন করেছেন, ইনি আরএসএস এর একেবারে অতি ভক্ত, তো ইনি
নাম মানে বানান পরিবর্তন করে এখন প্রতাপ সীমা হয়েছে। আগে প্রথা ওদের উচ্চারণ বলতে পারে PRATHAP লিখতো, আর এখন সেটাকে PRATAP প্রতাপ আমরা যেমন প্রতাপ লিখেছি। আর সীমা আগে SIMHA লিখতো, এখন সেটাকে SIMMHA করে নিয়েছে প্রতাপ সীমা। তাহলে তার বিরুদ্ধে হওয়া উচিত ছিল কারবার, যে সেটা ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল, সে কেন দিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাহলে এটা করতো না, সে যদি রেকমেন্ড না করতো, সে নিজে পাস দেয় না, এমপিটা পাস দেয় না, কিন্তু রেকমেন্ড করলে সেই রেকমেন্ডেশন অনুযায়ী দেওয়া হয়। আর আরো কি হচ্ছে, নিরাপত্তারক্ষীরা বলছেন যে এই যে এত বেশি চাপ ভিজিটারদের, যে দর্শক মানে বিভিন্ন যে বিশেষ করে যারা সরকার পক্ষের এমপি, তারা নিজেদের কনস্টিটিউশন থেকে বেশি বেশি মানুষকে নিয়ে আসছে, যে তোমাদের দেখিয়ে দিলাম সংসদ ভবন, এটা তোমরা জীবনে দেখতে পেতে না, কংগ্রেস তো তোমাদের দেখায়নি, আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে বড় বড় সমর্থক হয়ে যাচ্ছে, চিরজীবন তারা সমর্থন করে যাবে। এই জন্য উত্তরটা বেড়ে যাচ্ছে, আমাদের সেটা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। এবং তারা এটাও বলছেন যে আমরা যদি ভালো করে চেক করতে যাই, যেটা আমাদের করার কথা, ভালো চেক করতে যাই, তারা আমাদের হুমকি দিচ্ছে। সেই যারা দেখতে আসছে আত্মীয় স্বজন নাম করে, আমরা অমুকের, আমরা আত্মীয়, পাড়া প্রতিবেশী বা কনস্টিটিউয়েন্সি মানুষ এটা বলছেন আমরা আত্মীয়, সরাসরি হুমকি দিচ্ছে যে তুমি যদি বেশি আমার সঙ্গে করো তাহলে চাকরি খেয়ে নেবো। এই খবরে বেরিয়েছে। তাহলে এই যে করতে গিয়ে যে 15 জন সাংসদকে করা হলো, আর ওদের ইউপিতে ওই 6 জনের নামে কেস দেওয়া হয়েছে ইউপিতে টেররিস্ট অ্যাক্টে, যেটা তো এটা ভয়ঙ্কর ব্যাপার। তো আমি আর একটা যে মনীষ তিওয়ারি কংগ্রেসের নেতা, তিনি একটা যে কথা বলছেন হিটলারের রাজত্বের সময় কি ঘটেছিল, তার সঙ্গে আমাদের মিল দেখতে পাচ্ছি, আমাদের দেশ যেদিকে এগিয়ে যাচ্ছে হিটলারের জমানার সঙ্গে মিল দেখতে পাচ্ছি। তুমি শেষ করে দিতে তাহলে আমি এইটা বলে আমি শেষ বলুন। একটা মনীষ তিওয়ারি আজকেই আনন্দবাজার পেপারে বেরিয়েছে। তো উনি মনীষ তিওয়ারি, কংগ্রেসের মনীষ তিওয়ারি, কংগ্রেসের নেতা মনীষ তিওয়ারি, উনি কি লিখছেন আমি একবার হুবহু পড়ছি, যেটা আনন্দবাজার রয়েছে। উনি লিখছেন যে 1933 সালের 27শে ফেব্রুয়ারি রাইখস্ট্যাগ বলতো জার্মান পার্লামেন্টকে রাইখস্ট্যাগ বলা হয়। তো 1933 সালের 27শে ফেব্রুয়ারি রাইখস্ট্যাগে অগ্নিকাণ্ডের পর, মানে আগুন ধরিয়ে অগ্নিকাণ্ড হয়েছিল। তো পরবর্তীতে অনেকে বলেছেন যে ওইটা অগ্নিকাণ্ড করানো হয়েছিল একটা অছিলা তৈরি করার জন্য, একটা বাহানা তৈরি করার জন্য, যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। পদক্ষেপ আমি পড়াশোনা করছি, যেটা মনীষ তিওয়ারি বলছেন, ওই অগ্নিকাণ্ডের পরে পদক্ষেপ কি নেওয়া হয়েছিল। অগ্নিকাণ্ডের পরে নাৎসিরা কমিউনিস্ট পার্টির সব এমপি কে গ্রেপ্তার করে এবং সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টির এমপিদের সাসপেন্ড করে। অগ্নিকাণ্ড ঘটার পরে যে কমিউনিস্ট যে এমপিরা ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা হলো, এবং ডেমোক্রেটিক পার্টি, সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি যারা এমপি, তাদের সবাইকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করে যাতে বিনা বাধায় 23শে মার্চ, ওই বছরের 23শে মার্চ সেই আইন পাশ করাতে পারে, মানে হিটলার বাহিনী, নাৎসি বাহিনী সেই আইন পাশ করাতে পারে। কোন আইন? যে আইন পার্লামেন্টের সম্মতি ছাড়াই আইন প্রয়োগের ক্ষমতা, অর্থাৎ পার্লামেন্টের সম্মতি আর প্রয়োজন নেই, হিটলার যে আইন বানাতে চান। পার্লামেন্টে যে জার্মানি পার্লামেন্টে 1933-এর 27শে ফেব্রুয়ারি অগ্নিকাণ্ড হয়েছিল, সেই অগ্নিকাণ্ডের অছিলায় যে কমিউনিস্ট পার্টির এমপি যারা ছিল সবাইকে গ্রেপ্তার করে, তাদের অভিযুক্ত করে, এবং যে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টির যে এমপি তাদের সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো, কোনো বিরোধী এমপি রইল না। তখন আইন বানানো হলো যে হিটলারের আইন তৈরি করতে গিয়ে যা খুশি যে আইন করতে পারে, পার্লামেন্টের আর কোনো সম্মতির প্রয়োজন নেই। সেইটা ওদের যে এমপির সংখ্যা ছিল তাদের সম্মতিতে, তাদের ভোটে এই আইন পাশ হয়ে গেল। তাহলে কি ভয়ঙ্কর আইন তৈরি হলো বুঝতে পারছো, যে যা খুশি আমি করতে পারবো, পার্লামেন্টের বা বিরোধীদের কোনো আর সে থাকলো না। এরপরে কি হলো, যে আইনের জেরে প্রথমে গণতন্ত্র ধ্বংস হয় জার্মানিতে, এবং পরে বিধ্বস্ত হয় জার্মানি।
তাহলে বিরোধী এমপি একটা অগ্নিকাণ্ড ঘটিয়ে বিরোধী এমপি যারা ছিল কমিউনিস্ট এবং সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টির সব গ্রেপ্তার করা হলো, কাউকে সাসপেন্ড করা হলো, কোনো বিরোধী এমপি আর রইল না। তখন হিটলার বাহিনী, নাৎসি বাহিনী, গেস্টাপো বাহিনী তারা এমন আইন তৈরি করলো যে আইন বলে তারা জার্মানির গণতন্ত্র ধ্বংস করে দিল। এবং জার্মানি তারপরে তো দেখতেই পাচ্ছি যে যা কিছু ঘটেছে সব আমরা জানি। তাহলে আজকে যে ওই সাসপেনশন যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, কথায় কথায় সাসপেন্ড করা, এবং যে সাসপেনশন খালি বিরোধীদেরই ভুক্তভোগী হতে হচ্ছে। শাসক দলের এমপি যে রমেশ বিধুরির নাম আমরা জানি কিছুদিন আগে, যে ধর্ম উল্লেখ করে কোন একজন নির্বাচিত এমপি কে, সংখ্যালঘু মানুষ, তাকে ধর্মের নাম করে যেভাবে তাকে বলা হয়েছে পার্লামেন্টে, এটা তো জঘন্য ব্রিচ অফ যে পার্লামেন্টারি যে প্রসিডিওর রয়েছে তার বিরুদ্ধে চলে যায়। সেটা কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, খালি বিরোধীদের বের করে দেওয়া হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। কংগ্রেস সাংসদ, কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি, তার লেখা থেকেও যে কম্পারিজন আমরা দেখতে পেলাম, এটা নিয়ে যদি আমরা সতর্ক নই তাহলে এক সময় হয়তো সেই জার্মানি বা মুসলিনের ইটালি সেই দিনে আমরা প্রবেশ করব। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার উঠে আসলো যে এই বিরোধী শূন্য করে দিয়ে তারা হয়তো এমন কোন আইন প্রণয়ন করতে চায় যা দেশের বেশি সংখ্যক জনগণের বড় একটা সমস্যার কারণ হতে পারে। যাই হোক, রাজনীতির গভীরে অনেক কিছুই থাকে, অনেক কিছু ঘটনা ঘটানো হয়, কিন্তু এখানে আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যুবকেরা সংসদে ঢুকেছিল তার অ্যাট্রাকশন নেওয়ার জন্য এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য পেশ করার জন্য, যাতে লোকে বুঝতে পারে যে বর্তমানে যে ভারতবর্ষ একটা স্বৈরতন্ত্র সরকার চলছে, এটা যাতে বুঝতে পারে সেই জন্যই তারা ঢুকেছিল, এটা তাদের বক্তব্য অনুসারে। এবং আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন আঙ্গিকে আমরা সেটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম এতক্ষণ ধরে। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানে দেখলেন, এর সঙ্গে এটা জুড়ে দাও যে খালি আমরাই বলিনি, এটা দিল্লি পুলিশেরও ভাষণ তাই। এখনো তাদের সঙ্গে কোনো জঙ্গি কোনো সংগঠনের যোগাযোগ নেই, বা তাদের জঙ্গি যে কাজকর্ম এরকম তাদের ইতিহাস কিন্তু এখনো দিল্লি পুলিশ পায়নি, সেটা তারা ঘোষণা করেছেন। আমরা বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করছি, সেই আঙ্গিক গুলো বলার প্রেক্ষিতে আমাদের কিছু তথ্য প্রমাণ তো অবশ্যই দিতে হয়েছে। সেখানে দিল্লি পুলিশ এসছে, সেখানে যারা ওখানে ঢুকেছিল, যারা যে বয়ানগুলো দিয়েছে সেই সমস্ত নিয়েই আমরা আলোচনা করছি, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো নিয়েই আমরা বলছি। আমরা নিজের থেকে এক্সট্রা করে আর কিছু বলছি না। তবু আমরা বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনাটা এতক্ষণ করা হলো। যারা আমাদের এই আলোচনা থেকে আমাদের উৎসাহবর্ধন করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং নিখিল বাবু এতক্ষণ আমাদের সময় দিলেন, তার জন্য MBAM মিডিয়ার তরফ থেকে আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাইবো আগামী দিনেও আপনি আসবেন এবং আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা হয় সেই আলোচনা সমৃদ্ধ করবেন। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে শীঘ্রই একটা নতুন বিষয় নিয়ে। সমস্ত দর্শক মন্ডলীকে প্রণাম জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।